नीट प्रश्नपत्र फाঁস নিয়ে উত্তাল গোটা দেশ। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদও। ছাত্র আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এরই মধ্যে প্রশ্ন ফাঁস কাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই। অন্যদিকে আপনারা জানেন, প্রশ্ন ফাঁস বিতর্কে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। গতকালের পর আজও এই বিল নিয়ে লোকসভায় হবে আলোচনা, যেখানে বিরোধী শিবিরের পক্ষ থেকে আজ পরীক্ষা বিল নিয়ে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। नीट प्रश्नपत्र फाঁস নিয়ে উত্তাল গোটা দেশ। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। ছাত্র আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এরই মধ্যে প্রশ্ন ফাঁস কাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, একদিকে সিবিআই এর পেশ করা চার্জশিটে কি বলা হয়েছে এবং অন্যদিকে আজ লোকসভায় এই বিষয়ে আলোচনা কখন হবে এবং কোন কোন বিষয় উঠে আসতে পারে? দেখো, সিবিআই যে চার্জশিট ফাইল করেছে গতকাল রাউস এভিনিউ কোর্টে, সেটা বলা যেতে পারে কি তারা 3 মাসের মধ্যেই যেদিন এফআইআর করেছিলেন 3 মাসের মধ্যেই তদন্ত কমপ্লিট হয়েছে এবং গতকাল রাউস এভিনিউ কোর্টে তারা চার্জশিট ফাইল করেছেন। এখানে বিভিন্ন ধারাগুলো ব্যবহার করা হয়েছে, যার মধ্যে বিএনএস এর ধারা রয়েছে, ক্রিমিনাল কনস্পিরেসি রয়েছে, চিটিং রয়েছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট রয়েছে, প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের ধারাগুলো ইউজ করা হয়েছে। এবং যদি ট্রায়াল স্টার্ট হয় দ্রুত, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে ট্রায়াল কমপ্লিট করার জন্য সিবিআই সূত্র থেকে গতকালই বলা হয়েছিল যে নতুন বিল নিয়ে এসে সরকার অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায়, সেটাতেও বলা হয়েছে কি টাইম বাউন্ড ইনভেস্টিগেশন কমপ্লিট করা হবে 3 মাসের মধ্যে। হয়তো সিবিআই এটাতেও চেষ্টা করবে কি 3 মাসের মধ্যে তারা ট্রায়াল কমপ্লিট করে দেন, সেটা একটা লক্ষ্য থাকবে। কিন্তু যে বিল এই মুহূর্তে লোকসভায় ডিবেট হচ্ছে, গতকাল দেড় রাত অব্দি ডিবেট হয়েছে, আজকে সরকারের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জবাব দেবেন এবং তারপরে লোকসভায় বিল পাস হবে। সরকারের পরিকল্পনা রয়েছে আজকে লোকসভায় পাস হয়ে যাওয়ার পর আজকেই রাজ্যসভায় বিলকে নিয়ে আসা হবে, রাজ্যসভাতেও ডিবেট স্টার্ট করে দেওয়া হবে এবং আগামীকাল রাজ্যসভা থেকে পাস করার পর এই বিলকে আইনে পরিণত করার জন্য পদক্ষেপগুলো নেওয়া হবে। এবং দেখতে হবে আজকে রাজ্যসভা সুষ্ঠুভাবে চলছে কি চলছে না। গত সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যসভাতে কোনো কাজ হচ্ছে না, লোকসভাতেও কোনো কাজ হচ্ছিল না, কিন্তু গতকাল বিরোধীরা একাঠা হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যখন এই পেপার লিক সংক্রান্ত বিল আসবে তখন তারা লোকসভাকে চলতে দেবেন এবং সেইভাবে লোকসভা সুষ্ঠুভাবে কালকে চলেছে। 8 ঘন্টা থেকে বেশি ডিবেট হয়েছে, সব দলের সাংসদরা অংশ নিয়েছেন সেটাতে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী জবাব দেবেন এই ডিবেটের এবং তারপরে বিল লোকসভায় পাস হবে। যে সমর্থনটা আমরা দেখতে পাচ্ছি, সবাই এই বিলকে সমর্থন করছেন, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, এই বিল লোকসভায় পাস হয়ে যাবে এবং তারপর সরকার চাইতে এটাকে রাজ্যসভাতে আনতে। কিন্তু রাজ্যসভাতে আজকেও অনড় রয়েছেন বিরোধীরা। গতকাল যেমন আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এসে আগে জবাব দিতে হবে কেন ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হলো, পেলেট গান ইউজ করা হলো, সেটা নিয়ে আগে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন, তারপরে তারা রাজ্যসভা চলতে দেবেন। এখন দেখতে হবে সেখানে আজকে কি অবস্থান নিচ্ছেন বিরোধীরা। তবে লোকসভায় আজকে ঠিক রয়েছে, জবাব দেবেন মন্ত্রী এবং বিল আজকে লোকসভায় পাস হবে। ধন্যবাদ বিজেন্দ্র। দিল্লিতে আন্দোলনকারীদের উপর ছড়লা গুলি ব্যবহার করা হয়েছিল, এরকমই তথ্য উঠে এসেছে সরকারি রেকর্ডে। ঘটনার দিন 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনারেল ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। 22শে জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে দায়ের জিডিতে প্লাস্টিক পেলেটের উল্লেখ করা রয়েছে। এ নিয়ে গতকাল দফায় দফায় উত্তাল হয়ে ওঠে সংসদ। জুলাই সংসদ চলো অভিযানে 2 রাউন্ড ছড়া গুলি চালিয়েছিল র্যাব। 22শে জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এই মর্মে একটি জেনারেল ডায়েরি দায়ের করা হয়। আর সেই জিডি করা হয় র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে। দুপুর 1:30 নাগাদ দায়ের হওয়া সেই জেনারেল ডায়েরি অনুযায়ী নীল রঙের ইউনিফর্মে র্যাফ বাহিনী দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে যন্তর মন্তর এলাকার জোন 1-এ দায়িত্বে ছিল। জিডিতে আরো বলা হয়েছে, ঘটনার দিন প্রাণঘাতী নয় এমন 55টি শেল ফাটানো হয়েছিল, যার মধ্যে 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল সেই দিন। আর পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিলেন, এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए।
कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए, जवाब देगा गृह मंत्री जी, जवाब देंगे। किसने ऑर्डर दिया, किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए, किसने ऑर्डर दिया? प्रधानमंत्री जी ने दिया, गृह मंत्री जी ने दिया, जवाब देंगे। पूरा देश पूछ रहा है। আর পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। पैलेट गन कब लगी है? पैलेट गन तब लगी है जब मेरे भाई हिंदुस्तान का तिरंगा लिए ऐसे पीसफुल प्रोटेस्ट कर रहे थे। सरकार ने कहा है कि कोई पैलेट गन यूज नहीं हुई, कहा है ना। ये देखिए, ये है पैलेट गन, थोड़ा घूम जाए, इसको कहते हैं पैलेट गन, इसको कहते हैं पैलेट गन। ठीक है, और इनकी आंख डैमेज हो गई है, इनकी आंख से इनको दिखाई नहीं दे रहा है। দিল্লিতে আন্দোলনকারীদের উপর পেলেট গান ব্যবহার করা হয়েছিল এরকমই সরকারি তথ্য সামনে আসছে, অর্থাৎ সরকারি রেকর্ড এরকমই তথ্য সামনে এসেছে। আর এ নিয়ে রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, কি বলেছেন তিনি শুনুন। যারা এইসব কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা উচিত, এবং কেন এইসব ছড়রা বা বাকি রবার বুলেট বা প্লাস্টিক বুলেট কেন চালাতে হয়েছিল সেটাও দেখা দরকার। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ। তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়। চন্দননগর পুরসভার এক ঠিকাদারের অভিযোগে এফআইআর হয়। আর সেই মামলাতেই ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আর্জি খারিজ হয়। এই মামলায় প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, তাকে গ্রেপ্তার করা হয়। চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কেও গ্রেপ্তার করেছিল পুলিশ। মুন্না আগরওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আর এবার ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ। যিনি চন্দননগরের এমএলএ ছিলেন, আমলের যিনি মিনিস্টার ছিলেন ইন্দ্রনীল সেন, যিনি চন্দননগরের এমএলএ ছিলেন, তাকে একটা কেসেই তিনি ট্যাগড হয়েছিলেন এক্সটর্শন, চিটিং, এই কেসে তার নাম জড়িয়ে পড়ে। ইন্দ্রনীল সেন আগাম জামিনের দরখাস্ত করেছিল, আর মুন্না সে এই কেসে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জামিনের দরখাস্ত করেছিল। দুজনেরই জামিন নামঞ্জুর হয়। পুজোর আগেই পুজোর বেতন, সঙ্গে 20% ডিএ। অক্টোবরে সরকারি কর্মচারীদের 20% ডিএ গতকাল ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন, এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় পড়ল পোস্টার, যেখানে লেখা বেইমান চোর, আর নিচে লেখা রয়েছে তাপস রায়, কুণাল ঘোষ। এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। তাপস রায়, কুণাল ঘোষ দুজনেই বলছেন এই পোস্টারের নেপথ্যে তারা না থাকলেও পোস্টারে লেখা বক্তব্যকে তারা সমর্থন করেন। জবাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কোথাও লেখা বেইমান, কোথাও চোর। উপরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর নিচে লেখা তাপস রায়, কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে দেখা যায় এই পোস্টারে ছেয়ে গেছে। তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বিদ্রোহী। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআইতে। এই পরিস্থিতিতে এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। পোস্টারের নিচে লেখা তাপস রায়। এই তাপস রায় কে? তিনি বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায়, নাকি অন্য কেউ? পোস্টারে যে কন্টেন্টটা লেখা আছে ওটাকে আপনি বিশ্বাস করেন? কম লিখেছে।
হয়তো হয়তো সাইজ অফ পোস্টারে আর বেশি ধরছে না। আমি তো জোরে এমনি এগুলো বলি, আমি আর পোস্টার করতে যাব কেন? কিন্তু পোস্টারের যে কন্টেন্ট, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমান, যে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতে যে বিজেপির কোলে দোল খেতে যায়, বারবার এইভাবে শিবির চেঞ্জ, দল বদল এইসব করে, তো বেইমান। তাপস রায়ের তৃণমূল ছাড়ার অন্যতম প্রধান কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা। এখন তাপস রায় বিজেপিতে, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঘুরে ফিরে তৃণমূল থেকে এনসিপিআইতে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক, অর্থাৎ দুজনেই কার্যত একই দিকে। কিন্তু তাতে কি আর সম্পর্ক পাল্টায়? পোস্টার কারা লাগালো তা জানা না গেলেও দুজনের তিক্ততা ফের সামনে চলে এসেছে। তৃণমূলের তো অনেকগুলো এখন ফ্যাকশন হয়ে গেছে, সব ফ্যাকশনই কিন্তু ওর বিরুদ্ধে, ওর এবং ওর বউয়ের বিরুদ্ধে। তারা সব তো পোস্টারও মেরেছে। তবে এইটুকু নিয়ে আমি জানি যে তৃণমূলীরা যত বিভাগেই আছে, যত সবই খুব ওর উপর মানে চটে আছে, ক্ষেপে আছে, ক্রুদ্ধ, মানে ভয়ঙ্কর। তৃণমূলে থাকাকালীন কুণাল ঘোষও বারবার মুখ খুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখন দুজন দুই শিবিরে, পোস্টার ঘিরে ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। কন্টেন্টকে আমি কন্ট্রাডিক্ট করছি না। পোস্টারে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেইমান তো বটেই, ফলে আমি পোস্টারের বক্তব্যকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না। জোড়া নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হলেও বিজেপি সরকারের শিল্পমন্ত্রী তাপস রায় তাকে আক্রমণ করতে ছাড়ছেন না। আবার কুণাল ঘোষও তাকে লাগাতার আক্রমণ কটাক্ষ করছেন। কিন্তু এরই মধ্যে প্রশ্নটা হলো, এই পোস্টারগুলো লাগালো কে? আশাবুল হোসেন, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় থেকে করোনাকালীন শিবিরের পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। সমস্ত আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সরকার অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে পুরো অত বড় বড় দিঘিগুলো ভরাট করে দিল, আর পুরো প্রশাসন নিশ্চুপ। আরও মামলার প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এবং করোনা পরীক্ষার পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে 11টি দিঘি সহ 52 বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ করেছেন তিনি। জমিটা হচ্ছে 52 বিঘা, সেই জমিতে 11টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু কখনো কমার্শিয়াল কাজে করা যাবে না। অভিষেক ব্যানার্জি 2014 সালে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড তৈরি হয়, সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে ফ্যাক্টরির জন্য এক্সটেন্ড করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় যে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে। অভিযোগের পক্ষে বিজেপি নেতা হাতিয়ার করেছেন এলাকায় বেশ কিছু স্যাটেলাইট পিকচার। 2013 সালে এপ্রিল মাসের 30 তারিখ তখনও পর্যন্ত দিঘিগুলো ছিল। এটা হচ্ছে 2014 সালের স্যাটেলাইট ছবি। সেখানটায় বসে বসে এই যে 2016 সাল দেখুন, তখনও পুকুর ছিল, তখন ভরাট সবে শুরু করেছে এগ্রিমেন্টটা করার পর অক্টোবরের। এইটা দেখুন, এই 2024 সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেল। 52 বিঘা পুরো গ্রাস করবে এরা। বিভিন্ন ক্ষেত্রে তাকে টার্গেট করে কখনো পুলিশ, কখনো সিআইডি, কখনো ইডি, কখনো সিবিআই, কিছু না কিছু তো চলতেই থাকছে এবং মামলার সংখ্যা যে যা পাচ্ছে মামলা দিয়ে আসছে। এবার প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে ছিলেন, তিনি যা যা বলেছেন আজও তিনি সেইগুলোই স্পষ্টভাবে বলেন। আর বাকি অভিযোগ করলে তো হলো না, তার সঙ্গে তদন্ত, তথ্য, প্রমাণ, তো সেগুলির বিষয় আছে। এর আগে মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এবার বেআইনিভাবে সরকারি জমি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তরের অভিযোগ। হিন্দল দে, এবিপি আনন্দ। স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার পশ্চিমবঙ্গে 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। অভিযোগ, লোহিত রক্তকণিকা এবং প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। রক্ত বিক্রি এও সম্ভব? এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার পশ্চিমবঙ্গের 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা।
ওম ব্লাড ব্যাংকের এই মুহূর্তে বেলেঘাটাতে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা, সেই ব্লাড ব্যাংকটির ফ্র্যাঞ্চাইজ রয়েছে অন্যান্য জেলাতে। এখন সেই অন্যান্য জেলার যে সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তারা লতায় পাতায় এই বেলেঘাটার এই যে ব্লাড ব্যাংকটি রয়েছে, যে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে, সেই ব্লাড ব্যাংকের সঙ্গে তারা লতায় পাতায় যুক্ত। কলকাতা থেকে হাওড়া, নদিয়া থেকে উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, রাজ্যের নানা প্রান্তে চলল অভিযান। ওম ব্লাড সেন্টার কোম্পানির মালিক প্রদীপ চন্দ্র। পশ্চিমবঙ্গে তার 6টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কলকাতার বেলেঘাটায় ওম ব্লাড সেন্টার, হাওড়ায় HMC রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টার, রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরিজা ওম ব্লাড সেন্টার এবং অন্ডালের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে মঙ্গলবার তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনুমতি ছিল মাসে 1000 ইউনিট রক্ত সংগ্রহের। অভিযোগ 6 মাসে শুধুমাত্র বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে সংগ্রহ করেছে 25,000 ইউনিট রক্ত। স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ SBTC এবং NBTC কে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের অফিসাররা সব নথি পরীক্ষা করছেন, যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ব্লাড ব্যাংকের নথিভুক্ত যারা চিকিৎসকেরা রয়েছেন, সেই চিকিৎসকেরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা যাননি গত 3 বছর বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের নথিতে, কিন্তু তারা আদপে জানেনই না যে তারা এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। এবং যাদেরকে দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে তারা কোনো ডাক্তার নন, ফলে এই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। অভিযোগ, লোহিত রক্তকণিকা ও প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। এই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি প্রতি সপ্তাহে যে কোনো একদিনে 10 থেকে 12টি প্রয়োজনের অতিরিক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। সাধারণত 6 ইউনিট হোল ব্লাড থেকে 1 লিটার প্লাজমা তৈরি হয়। অভিযুক্ত ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 5 ব্যাগ প্লাজমার ওজন 1 লিটার। অর্থাৎ অভিযোগ উঠেছে রক্তদাতাদের থেকে বেশি পরিমাণে রক্ত নেওয়া হয়েছে বাড়তি প্লাজমা পাওয়ার লোভে। অভিযোগ, রক্ত বিক্রি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতে। প্লাজমা বিক্রি করা হয়েছে হায়দ্রাবাদের একটি ওষুধ সংস্থাকে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, ব্লাড ব্যাংকের রেকর্ডে যে চিকিৎসকদের নামের উল্লেখ রয়েছে তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন তারা অতীতে এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। গত 3 বছর এই ব্লাড ব্যাংকের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, অথচ ওই পুরনো চিকিৎসকদের নাম ভাঙিয়েই বছরের পর বছর চলেছে রক্তদান শিবির। এই চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি একলপ্তে পাঠানো রক্তের ট্রান্সফারের যাবতীয় নথি নিয়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। আমরা গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম পড়েছে। 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে, পুলিশকে জানানো হয়েছে। মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, দোষীদের শাস্তি হবে। এর আগে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, দক্ষিণ কলকাতার অশোক ব্লাড সেন্টার, এন্টালি লাইফ কেয়ারে একই অভিযোগে তল্লাশি হয়। আর মঙ্গলবার একযোগে 2 ঘন্টা ধরে তল্লাশি চলল 6 জায়গায়। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বেলেঘাটার ওম ব্লাড সেন্টারের নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা PRBC পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার। কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগে প্রথমে 6 ঠিকানায় ম্যারাথন তল্লাশি, তারপরই নথি নিয়ে ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষকে তলব করে স্বাস্থ্য ভবন। সূত্রে খবর, সেই নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বেলেঘাটা ব্লাড ব্যাংক থেকে ওম ব্লাড সেন্টারেরই অন্ডালের শাখা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে রক্ত পাঠানো হয়েছিল, কিন্তু সবটা পৌঁছয়নি। স্বাস্থ্য দপ্তরের দাবি তল্লাশিতে মেলেনি কাগজও। প্রশ্ন উঠছে, রক্তবাহী গাড়ি তাহলে কোথায় গেল? এই ওম ব্লাড সেন্টারের আরেকটি ইউনিট যেটা রানীগঞ্জে রয়েছে, যেটা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড ব্যাংক নামে পরিচিত, সেই ইউনিটে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বেলেঘাটার ইউনিট থেকে কিছু রক্ত পাঠানো হয়েছে বলা হয় রানীগঞ্জে, কিন্তু রানীগঞ্জের নথি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বেলেঘাটা থেকে এসে পৌঁছেছে এমন কোনো রক্তের হিসেব সেখানে পাওয়া যায়নি, নথিও পাওয়া যায়নি। স্বাস্থ্য দপ্তরের সন্দেহ, তাহলে কি মাঝপথে অন্য কোথাও
সেই রক্ত সরিয়ে ফেলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা পিআরবিসি পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার। কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের আরও দাবি, ওম ব্লাড সেন্টার কলকাতা ও হাওড়ার ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসিকে না জানিয়ে অন্য জেলায় পাঠিয়েছে। ওম ব্লাড সেন্টারে দেওয়া হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 8360 ইউনিট অর্থাৎ 2103 লিটার প্লাজমা তারা 6300 টাকা লিটার পিছু বিক্রি করেছে, অর্থাৎ 1,32,46,405 টাকায় বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিংয়ের ভিতরে কিভাবে ব্লাড ব্যাংক চলছে তা নিয়েও তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, আরেকটি সংস্থা ওখানে ব্লাড ব্যাংক করতে চেয়ে আবেদন করেছিল। তারা বলেছিল ব্লাড ব্যাংকটি চালাবে ওম ব্লাড সেন্টার, কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে জানিয়ে দেওয়া হয় এটা নিয়ম বিরুদ্ধ। তারপর এক প্রভাবশালীর চাপে অনুমোদন দিতে হয় বলে সূত্রের খবর। 2 বছর আগে এনওসি বাতিল করে দেয় স্বাস্থ্য দপ্তর। এদিন এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা এবং ওম ব্লাড সেন্টারের তরফে কেউই মুখ খুলতে চাননি। কিছু বলবেন স্যার? সূত্রের খবর, মঙ্গলবার যে নথি ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষ দেখিয়েছেন তাতে সন্তুষ্ট নয় স্বাস্থ্য ভবন। তাদের ফের ডেকে পাঠানো হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.